সবাইকে নমস্কার। কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম না, ওই অ্যাম্বাসাডার সম্পর্কে, অ্যাম্বাসাডারের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম এবং আমার জীবনের সাথে অ্যাম্বাসাডার গাড়িটা কীরকমভাবে জড়িয়ে সেটা নিয়েও আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওতে এটা বলেছিলাম যে আপনাদের মধ্যে যারা দর্শক আছেন তাদের মধ্যে কেউ কেউ এরকম আছেন তো যে অ্যাম্বাসাডার গাড়ির সাথে তাদের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। তো তারা কমেন্ট করে জানাবেন তাদের কী স্মৃতি জড়িয়ে আছে, সেইগুলো রিড আউট করবো আমি, দিয়ে একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে 7-8 জন কিংবা 10 জনের মতো যদি হয়ে যায় তাহলেই আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারবো, কিন্তু সংখ্যাটা অগুন্তি হয়ে গেছে। মানে প্রচুর লোক যাদের অ্যাম্বাসাডার নিয়ে প্রচুর স্মৃতি রোমন্থন করেছেন, কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন এবং সেই কমেন্টগুলোই আমি ভিডিওতে এখন পড়ে শোনাবো। এবং তার সাথে সাথে একটা ছোট্ট জায়গাও থাকবে, সেটা হচ্ছে যে অনেকে এরকম প্রশ্ন করেন যে গাড়ি সম্পর্কে কোন গাড়িটা ভালো হবে বা কোন গাড়িটা নেওয়া উচিত হবে, মানে সোজা কথায় উপদেশ চান আর কি। তো সেই জিনিসটাও আজকের ভিডিওতে থাকবে। তো প্রথমেই চলে যাই অ্যাম্বাসাডারের যে কমেন্টগুলো এসছে সেটা নিয়ে। মিস্টার অনির্বাণ দত্ত বলেছেন, দাদা আমি অনির্বাণ, কলকাতার বাসিন্দা, ছোট বয়স থেকেই অ্যাম্বাসাডার চালাচ্ছি, আপনার ভিডিওটা অপূর্ব লাগলো। থ্যাংক ইউ অনির্বাণ। মিস্টার সুপ্রিয় চৌধুরী বলছেন যে খুব ভালো লাগলো অ্যাম্বাসাডারের স্মৃতিচারণ, আমিও হাওড়ার শিবপুরে থেকে মার্ক 4 হাত খুলে চালিয়েছি, গাড়িটার জবাব ছিল না মশাই, একদিনের জন্যও রাস্তায় ভুগতে হয়নি। বাতাইতলার বরকার গ্যারেজে বছরে একবার করে শুধু রেডিয়েটার পরিষ্কার করে আর ট্যাপেট অ্যাডজাস্ট করা হতো সাইলেন্সার থেকে জল বের হওয়া পর্যন্ত, বাকিটা মাখন। তবে হাত পাকিয়েছি ফিয়াট 1100 ডিলাইটে। এই গাড়ি নিয়েও আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম। ফিয়াট নিয়ে আমার খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নেই, মানে ফিয়াট গাড়ি তো আমি চালাইনি প্রথম কথা, ফিয়াট যে 1100 গাড়িটা আছে এবং সেই গাড়িটা আমি চড়িও নি। হ্যাঁ, একবার মুম্বাইয়ে খুব ছোটোবেলায় বাবার সাথে গিয়েছিলাম, তখন ফিয়াট গাড়িতে চড়েছিলাম, ট্যাক্সি ছিল, কিন্তু আদার দ্যান দ্যাট আমার একদমই মনে পড়ছে না যে কোনো ফিয়াট গাড়িতে আমি চড়েছি বলে। তো যাই হোক, আমি একটা ভিডিও তো অবশ্যই করবো ওর ইতিহাস নিয়ে। দেবপ্রিয় পাল বলছেন, ভিডিওটা ভালো লাগলো, আমার অনেক দিন ধরে একটা প্রজেক্ট কার বানাবো ভাবছি। বেসিক্যালি আমি একটা ইউজড অ্যাম্বাসাডার নিয়ে তাতে ইঞ্জিন সোয়াপ করে কিছু একটা বানাতে চাইছি। তো লোকালিটিতে একটা মার্ক 2 আর একটা নোভা রয়েছে। এবার ডোনার ইঞ্জিন হিসেবে আমি সুইফটের পেট্রোল ডিজেল নয়তো অ্যাকর্ডের 6 সিলিন্ডার ইঞ্জিনটা নেবো ভাবছি। বাবা, এটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আপনারা গাড়ি নিয়ে যেরকমভাবে রিসার্চ করেন আমার মনে হয় না আমি অতটা রিসার্চ করতে পারি। সুইফটের যে ইঞ্জিনটা সেটা আপনি ভাবছেন যে অ্যাম্বাসাডারে লাগাবেন, নিশ্চয়ই অনেক টিউনিংয়ের ব্যাপার আছে, কিংবা এই 6 সিলিন্ডার ইঞ্জিনটাও লাগাবেন ভাবছেন অ্যাকর্ড গাড়ির। আমি জানি না কীভাবে করবেন, কিন্তু বেসিক্যালি আমার কোনো আইডিয়া নেই এটা সম্পর্কে, সুতরাং এটা সম্পর্কে মন্তব্য না করাই ভালো। উনি আরও লিখছেন, তবে এইখানে আমি আপনার থেকে যেটা জানতে চাইছি যে আমাদের দেশে ইঞ্জিন সোয়াপের লিগ্যাল প্রসেসটা কী। আমি জানি না, লিগ্যাল প্রসেস আছে বলে আমার জানা নেই, হয়তো হয়ও না। আর অত পুরানো ডোনার কার নিলে লিগালি কি কি প্রবলেম হতে পারে, যদি আপনার কোনো আইডিয়া থাকে অবশ্যই জানাবেন, আর যদি পারেন ইঞ্জিন সোয়াপের উপর একটা ভিডিও বানাবেন। ঠিক আছে, আমি একটু পড়াশুনো করে নিই। আচ্ছা, সন্দীপ ব্যানার্জি বাবু লিখছেন, আপনার ভিডিওটা দেখে পুরাতন দিনের অনেক কথা মনে পড়ে গেল। অ্যাম্বাসাডার গাড়ি 1957 সালে যখন প্রথম এলো তখন এর সাইড ভালভ ইঞ্জিন ছিল। এখানে সাইড ভালভ ইঞ্জিনটা বলে দিই, এটা হচ্ছে ফ্ল্যাট হেড ইঞ্জিন। এর মধ্যে যে পপেট ভালভটা থাকে না, সেটা আপনার যে সিলিন্ডারটা থাকে বা ইঞ্জিন ব্লকটা থাকে, সিলিন্ডার বলা উচিত না, ইঞ্জিন ব্লক যেটা থাকে সেটা নিচের দিকে থাকে। উনি আরও লিখছেন 1960 থেকে ওভারহেড ভালভ ইঞ্জিন আসতে শুরু করে। ওভারহেড ভালভ মানে হচ্ছে যে ভালভটা থাকে সেই ভালভটা সিলিন্ডারের হেডে থাকে, ঠিক আছে? ইঞ্জিন ব্লকের মধ্যে সিলিন্ডারের হেডে থাকে। তো সেই রকম গাড়ি আসতে শুরু করে 1960 সাল থেকে। এই মডেলের গাড়িগুলোর সামনের দুদিকের মাডগার্ড ও বুট লিডের ওপরে OHB 60 ব্যাজিং ছিল। OHBর মানে হচ্ছে ওভারহেড ভালভ 60 সিসি, ঠিক আছে? তো সেই ব্যাজিংটা ছিল। ড্যাশবোর্ডের মিটারগুলি ছিল স্মিথস ইংল্যান্ডের। স্মিথস ইংল্যান্ড অনেক পুরনো দিনের, সেই রকম ড্যাশবোর্ড কিন্তু আমি ওই স্পিডোমিটার যেটা আছে ওই স্পিডোমিটার কিন্তু আমি দেখেছি পুরনো গাড়িতে, অ্যাম্বাসাডারের ওই স্পিডোমিটারটা দেখেছি। সম্ভবত 80-90 স্পিড অবধি থাকতো, 100 স্পিড অবধি থাকতো না। যাই হোক, ওটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং স্মিথের মনে হয় এই যে স্পিড মিটারগুলো আছে না, স্পিডোমিটারগুলো, এগুলো মনে হয় বুলেটে ইউজ হয়ে থাকে আজকাল। তো ড্যাশবোর্ডে ঘড়িও ছিল, চাবি ঘুরিয়ে ইগনিশন চালু করার পর স্টার্টার সুইচ টেনে ইঞ্জিন স্টার্ট করতে হতো।
ঠিকই বলেছেন। হেডলাইটের ডিপার সুইচ ছিল ক্লাচ প্যাডেলের পাশে, যা পা দিয়ে অপারেট করতে হতো, জানতাম না এটা। মার্ক টুর আগের মডেলের অ্যাম্বাসাডার গাড়িগুলোতে ফ্ল্যাশিং ইন্ডিকেটর থাকতো না। এই জায়গায় ছিল দুটি ট্রাফিকেটার, যাদের স্থান ছিল দুটি বি পিলারে। এগুলি 8 ইঞ্চি মতো লম্বা কমলা রঙের প্লাস্টিকের আর্ম, মানে কতটা নলেজ থাকলে এরকম টাইপের কমেন্ট লেখা যায়। প্লাস্টিকের আর্ম যা স্টিয়ারিং কলামে রাখা সুইচ দ্বারা খোলা বন্ধ করা হতো। এই মডেলের গাড়িতে স্টার্টিং হ্যান্ডেল ছিল, যা সম্ভবত মার্ক 3 অবধি ছিল। গোড়ার দিকের গাড়িগুলোতে পিস্টন টাইপ এসইউ কার্বোরেটর ছিল ও লুকাসের ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প ছিল। এর স্থান ছিল পেট্রোল ট্যাঙ্কের পাশে। অ্যাম্বাসাডার গাড়ির কয়েকটা মডেলের কথা উল্লেখ করা হয়নি, মানে উনি আমার ভিডিওর কথা বলছেন, যে এখানে আমি উল্লেখ করিনি। রিজেন্ট বলে একটা মডেল, এনকোর বলে একটা মডেল, 2000 সিসির ইসুজু পেট্রোল ইঞ্জিন যুক্ত গাড়ি, যাতে পাওয়ার স্টিয়ারিং ও ব্রেক ছিল। 2000 সিসির তো একটা ডিজেল ইঞ্জিন আমাদের কাছে ছিল, সেটাও সম্ভবত ইসুজুরই ইঞ্জিন। তো হ্যাঁ, পেট্রোল ইঞ্জিন থাকতে পারে, আমার সেটা উল্লেখ করা হয়নি। কয়েকটা তথ্য সংশোধন করার অনুরোধ জানাই, আমার ভুল হয়েছে, সেটা উনি কারেকশান করে দিচ্ছেন। দিওয়ার্স গ্যারেজ লিমিটেডের শোরুম ছিল, মানে দিওয়ার্স গ্যারেজ লিমিটেড আগে অ্যাম্বাসাডার গাড়ি বিক্রি করতো, এখন তো মারুতি গাড়ি বিক্রি করে। ওদের শোরুম ছিল 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে, এখনও মনে হয় 8 নম্বরেই আছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। ব্রিটিশ কাউন্সিল স্ট্রিটে ছিল এদের সার্ভিস সেন্টার। অস্টিন ডিস্ট্রিবিউটার লিমিটেডের শোরুম ছিল জওহরলাল নেহরু রোডে, এটা আমি বলেছি মনে হয়, তাও উনি বলছেন যে জওহরলাল নেহরু রোডে অস্টিন ডিস্ট্রিবিউটার লিমিটেডের শোরুম ছিল। যতদূর মনে পড়ে, এটা ভাইটাল, এটা আমি ভুল বলেছি, যতদূর মনে পড়ে আমাদের প্রফেসর টিকে বাসুর বাড়ি ছিল ডোবার রোডে। ইয়েস, আমি ওটা দেওধর স্ট্রিট বলেছি না, ওটা ভুল বলেছি। টিকে বাসু স্যারের বাড়ি ছিল ডোবার রোডে। ধোপা গলির পাশ দিয়ে যেতে হতো। সৈকত সাহা বলছেন, মাই ফার্স্ট কার অ্যাম্বাসাডার 1991, আই লাভড ইট। অংশুমান মজুমদার বলছেন, অ্যাম্বাসাডার একটা নস্টালজিয়া। আমার গাড়ি চালানো শেখা অ্যাম্বাসাডারে, খুবই পুরানো মডেলের গাড়ি, কিন্তু যখন স্টিয়ারিংয়ে বসতাম কীরকম একটা রাজা রাজা ভাবই এসে যেত। মিস্টার অভিষেক গোস্বামী বলছেন, অ্যাম্বাসাডার মানে একটা অদ্ভুত নস্টালজিয়া। নিজে ইগনিস কিনেছি, কিন্তু আমার শহর বিষ্ণুপুরে একটা কালো নোভা যখন ঘুরে বেড়ায় তখন তার দিকেই মন চলে যায় বারবার। মিস্টার সৌরভ কর বলছেন, মাই আঙ্কেল হ্যাড আ ব্ল্যাক অ্যাম্বাসাডার কার, সো কমফোর্টেবল কার। মিস্টার নারায়ণ চন্দ্র সাহা বলছেন যে ওনার বাবা অ্যাম্বাসাডার নিয়েছিলেন 1998-এ। মিস্টার ভাস্কর মুখার্জি বলছেন, আই লার্ন ড্রাইভিং অন আ কার লুকস লাইক এমবি ব্যাক ইন 1994. However, original car was a 1953 Landmaster converted into Mark II model of MB. Gear shift changed to floor mount, মানে যেটাকে লাট্টু গিয়ার বলা হয়। Driving those car was workout, left side adjustment, neat brain work. মিস্টার করুণাশিস মুখার্জি বলছেন, মারুতি 800, মারুতি ভ্যান, এখন 12 বছর ধরে সুইফট ডিজায়ার আছে, তবু অ্যাম্বাসাডার দেখতে ভালো লাগে। টাইগার, আমি জানি না ওনার নাম কি, টাইগার, উনি প্রচুর কমেন্ট করেন, টাইগার 10149। উনি বলছেন, কিভাবে হুট করে প্রফেসর টিকে বাসুর কথা জানতে পারলাম? হি ওয়াজ আওয়ার প্রফেসর অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। হ্যাঁ, উনি তো ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর, তবে আমি যখন জয়েন করেছি তখন অলরেডি উনি রিটায়ার করে গেছেন। It was 1992 and I used to go his home for private tuition. আচ্ছা, আপনিও আসতেন at his Dover Road residence. হ্যাঁ, ডোভার রোডই। I knew him otherwise also, as my dad was director in the company he was attached to. Is sir still alive? He had a daughter who was doing CA. You ignited such a fond memory of mine from my college days. ওনার যে কোশ্চেন ছিল সেগুলোর রিপ্লাই আমি করে দিয়েছি। আচ্ছা, মিস্টার সন্দীপ গোস্বামী উনি বলছেন যে যেহেতু আমার বাবার কথাও বলেছি, তো উনি বলছেন, এখন আপনার বাবা কেমন আছেন? তো আমার বাবা ভালোই আছেন, কিন্তু বয়সজনিত যে সমস্ত সিমটমসগুলো হয়, যে সমস্ত রোগগুলো হয়, সেই সমস্ত রোগগুলো ওনার মধ্যে আছে, তবে এখনও সুস্থই আছেন এবং কলকাতায় আছেন। মিস্টার সত্যেন হালদার 5561 উনি বলছেন, আমার বাবার মরিস আর ল্যান্ডমাস্টার গাড়ি ছিল। মরিস গাড়ি কিন্তু আমার দাদুরও ছিল, মানে আমার দাদু হাতিবাগানে, আমার যে মার বাড়ি ছিল সেখানে দাদুর কাছে দুটো গাড়ি ছিল, একটা ছিল মরিস গাড়ি, একটা ছিল ভক্স গাড়ি। তো আমার যখন জন্ম হয়েছিল মরিস গাড়িতে করেই কিন্তু দাদু আমায় বাড়ি নিয়ে এসেছিল। তো যাই হোক, যেগুলো আমি চালিয়েছি, তারপর আমি অ্যাম্বাসাডার কিনি, এখন ছেলের ইগনিস গাড়ি চালাচ্ছি, কিন্তু আমার সবচেয়ে চালাতে ভালো লাগতো ল্যান্ডমাস্টার গাড়িটা, ডেফিনেটলি। আচ্ছা, টিমুস অনেক কমেন্ট করেন,
টিমুস 867, উনি একটু অন্যরকম কমেন্ট করেছেন। হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটার মধ্যে একটা ডেফিনেটলি কন্টেন্ট আছে, সেটা হচ্ছে বাস্তব অস্বীকার করার লোক আমি নই। অ্যাম্বাসাডারের চাইতে এখনকার দিনে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মূলত ফরেন ব্র্যান্ড মিডল ক্লাসের কারগুলো অনেকটাই বেটার। নস্টালজিক হয়ে অ্যাম্বাসাডারকে নোবেল অস্কার দেওয়ার কোনো মানে নেই। না, উনি ঠিকই বলেছেন, এখনকার দিনে যে সমস্ত গাড়িগুলো এসে গেছে অনেক মডার্ন অ্যাম্বাসাডারের তুলনায়, তবে অ্যাম্বাসাডার তো একটা নস্টালজিয়া, তাই আমরা ভুলেও যেন ভুলতে পারছি না। মানে এমনভাবে জড়িয়ে আছে, দেখুন অতীতকে কখনো ডিলিট করা যাবে না। ভবিষ্যৎ আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু অতীতকে আপনি চেঞ্জ করতে পারেন না। তো সেই অতীতটাই আমাদের সাথে জড়িয়ে আছে, সেই জন্য অ্যাম্বাসাডার গাড়ি আমরা আলোচনা করেছি। আর হ্যাঁ, এটা সত্যি যে অ্যাম্বাসাডারের থেকে অনেক মডার্ন গাড়ি তো এসেই গেছে। মিস্টার শুভ সেনগুপ্ত, উনি বলছেন খুব এনজয় করলাম, অনেক স্মৃতি Mark II-তে শেখা। করুন দাদা, আরও ভিডিও করুন, স্মৃতিচারণ করতে ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, SM নাগার, উনি বলছেন দারুণ, 1990-এ প্রথম গাড়ি চালানোর অভিজ্ঞতা আমার কাকুর ট্যাক্সি অ্যাম্বাসাডারে। আজও কলকাতায় সুযোগ পেলেই অ্যাম্বাসাডারের ট্যাক্সি নিই। অদ্ভুত ভালোবাসা, সত্যি অদ্ভুত ভালোবাসা। আমার বাড়ির সামনে, মানে কলকাতায় বাড়ির সামনে এখনও অ্যাম্বাসাডার দাঁড়িয়ে থাকলে, ট্যাক্সি দাঁড়িয়ে থাকলে আমি ট্যাক্সি গাড়ি চলার চেষ্টা করি রেদার দ্যান পিকিং আপ আর বুকিং ওলা উবের। মিস্টার রুদ্রাংশু নিয়োগী, উনি বলছেন অ্যামাং দ্য লেটার মডেলস 1800cc পেট্রোল ইসুজু ইঞ্জিন ওয়াজ দ্য বেস্ট। হ্যাঁ, এটা আমিও মনে করি যে 1800cc যে ইসুজু ইঞ্জিনটা ছিল ওটার মতো ইঞ্জিন কিন্তু কোনো গাড়ির ছিল না, মানে অ্যাম্বাসাডারের কোনো মডেলের ছিল না। দে অলসো কেম আউট উইথ এ লেসার নোন মডেল নেমড রিজেন্ট। মোস্ট ট্যাক্সিস লেটার ওয়ার Mark IV। আচ্ছা, মিস্টার রাজদীপ ভট্টাচার্য বলছেন আপনাদের যে অ্যাম্বাসাডারের 2000 সিসির গাড়িটা ছিল, এটা খুব ইন্টারেস্টিং। আপনাদের যে অ্যাম্বাসাডারের 2000 সিসির গাড়িটা ছিল, যেটা আমাদের ছিল আর কি, সেটা মাত্র 150টা ইউনিট বিক্রি হয়েছে। অ্যান্ড ইন ইন্ডিয়া ইট ইজ ভেরি রেয়ার। মানে ওই 150 জনের মধ্যে, যদি এটা সত্যি হয়, আমি মানে বিশ্বাস করছি, আমি ধরেই নিচ্ছি এটা সত্যি, তো 150 জনের মধ্যে নিশ্চয়ই আমার বাবা ছিলেন। মিস্টার অনুভব কুণ্ডু, আচ্ছা অনুভব কুণ্ডু আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার, ও বলছে যে এই অ্যাম্বাসাডারটা 2000 ডিজেলের পাওয়ার ট্রেনটা ম্যাক্স স্পিড কত দিত? আমি মাঝে মাঝে হলুদ অ্যাম্বাসাডারে চাপি। হ্যাঁ অনুভব, তুমি আমি একবার মেদিনীপুরে গেছিলাম এই গাড়িটা নিয়ে, মানে আমি নিজে চালাইনি, ড্রাইভার ছিল, গাড়ি চালিয়েছিল। আমার যতদূর মনে পড়ছে যে এটা 100-র কাছাকাছি স্পিডে উঠেছিল। 100-র বেশিও স্পিড উঠতে পারতো, কিন্তু 100 স্পিডে যখন উঠেছিল সেরকম কোনো গ্রান্টিং সাউন্ড হয়নি, মানে সাউন্ডটা চেঞ্জ হয়নি গাড়ির, একই রকম সাউন্ড ছিল, সুতরাং আরও পিক আপ হতে পারতো হয়তো। আচ্ছা, মিস্টার JK FQ1X, আমি জানি না এনাদের নাম কি, কিন্তু এটাই নাম। জীবনের প্রথম গাড়ি চালানো শেখা আর চালানো 1982-তে বাবার কেনা অ্যাম্বাসাডার Mark II গাড়িতে। ওটা সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছিল, আর যার থেকে কেনা হয়েছিল সে দারুণ টিপটপ বডি আর কালার রেখেছিল, কিন্তু আস্তে আস্তে ইউজ করতে করতে জানা গেল ভিতরে সবই কিছু অত্যন্ত খারাপ পার্টস দিয়ে অ্যাসেম্বল করা। ইঞ্জিন, গিয়ারবক্স, সেলফ স্টার্টের মতো সব খারাপ, এমনকি ভালভের সিট কাটাতে ইঞ্জিনের হেডের ওয়াটার লাইন কেটে গিয়ে সিলিন্ডার সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়াটার ভর্তি হয়ে যেত। পুরো ইঞ্জিন আর ট্রান্সমিশনে একদম নতুন পার্টস দিয়ে যখন নতুন করে তৈরি করা হলো তখন তার পারফরমেন্স সুপার হয়ে যায়। ক্লাচ অ্যান্ড রেডিয়েটার নতুন, সোলেক্স কার্বোরেটারও নতুন, উইন্ডশিল্ড, লুকাস অরিজিনাল হেডলাইট সেটে দেওয়া হয়। সবথেকে মজার ব্যাপার হলো একবার রিয়ার হুইলে লেফট ব্রেক শু বারবার অয়েল এসে যাচ্ছিল, অয়েল সিল চেঞ্জ করার জন্য যখন রিয়ার ডিফারেন্সিয়াল অ্যাক্সেলটা খোলা হলো দেখা গেল ওটা অ্যাম্বাসাডারের অ্যাক্সেলই নয়। হাওড়া মোটরসের দোকানে, হাওড়া মোটরস আমাদের ভবানীপুরেও আছে, বেশ বড় দোকান, হাওড়া মোটরসের দোকানে একজন সিনিয়র ভদ্রলোক অনেক ম্যানুয়াল খুঁজে ওই অয়েল সিলের পরিচয় বার করেন। ওটা ছিল 1966-র ভক্সল ভিক্টর গাড়ির ডিফারেন্সিয়াল অ্যাক্সেল আর অয়েল সিল। মানে আপনারা কতটা নলেজেবল আর কতটা পড়াশুনো জানেন এটা বোঝা যাচ্ছে এই ভিডিওতে কমেন্টগুলো পড়ে। মানে আমি কিছুই জানি না, কিন্তু আপনাদের কাছে নভিস। অয়েল সিলটাও ওখানে পাওয়া যায়। অ্যাম্বাসাডারের অ্যাক্সেল ভেঙে যাওয়া খুব কমন ছিল, কিন্তু ভক্সলের ভিক্টরের অ্যাক্সেল, ডিফারেন্সিয়াল অ্যান্ড ক্রাউন গিয়ার এত রোবাস্ট ছিল যে ভাঙা বেশ কঠিন ব্যাপার। একটা জিদ চেপে গেছিল এই গাড়িটাতে টপ গ্রেড তৈরি করা, যার জন্য নতুন সিলিন্ডার হেড আপনার মেনশনড অস্টিন ডিস্ট্রিবিউটার চৌরঙ্গি থেকে কিনে এনেছিলাম। গাড়িটা যতদিন ছিল আমাদের কাছে
বাঘের মতো চলতো। আর এই গাড়ি ঠিক করতে গিয়ে অ্যাম্বাসাডারের অনেক রানিং রিপেয়ার শিখে গিয়েছিলাম। তখন ওই সময়ের পেট্রোল ইঞ্জিন ডিস্ট্রিবিউটারের সেটিং ট্রিমিং হবে হয়তো, জানি না, অ্যান্ড হাই টেনশন বোতল কয়েলকে ঠান্ডা রাখা খুব ইম্পর্ট্যান্ট ছিল, যার জন্যে 1 লিটার মোবিলের টিন কেটে তার মধ্যে বালি দিয়ে জল ঢেলে ঠান্ডা রাখা হতো। কোনো পাওয়ার স্টিয়ারিং ছিল না ওই সময়। এখন পাওয়ার স্টিয়ারিং, ABS, EBD, হিল অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোলের গাড়ি চালাতে আপনি ওই দিনে পৌঁছে দিলেন, থ্যাঙ্কস। এই সমস্ত লোক হচ্ছে মানে কি বলবো, এরা জুয়েল। এই যারা লিখছেন, আমি তো ওনার নাম জানি না, যে কে বলে লিখেছেন, কিন্তু ইনি জুয়েল আমি বলবো। এত রকমভাবে গাড়িটাকে নিয়ে রিসার্চ করেছেন যে তার কোনো তুলনা হয় না, এবং ওদের কাছে আমি শিশু মাত্র। মিস্টার অমিত বেরা বলছেন সুন্দর বক্তব্য। মিস্টার সুমন দাস বলছেন আমার খুব পছন্দের গাড়ি, এখন অ্যাম্বাসাডার গাড়ি পাওয়া যাবে? পাওয়া যাবে, OLX-এ কিংবা অন্য কোথাও দেখলে পাওয়া যেতে পারে, কিন্তু কতটা ভালো হবে সেটা অবশ্যই যাচাই করে নেবেন। মিস্টার সৌম্যদীপ বারিক, ইনি অনেক পুরনো সাবস্ক্রাইবার আমার, ইনিও কমেন্ট করেছেন। সেম আমারও একজন স্যার ছিলেন বিমান, মানে আমি টিকে বাসুর কথা বলেছি, তো প্রফেসর টিকে বাসুর কথা শুনে বলছেন যে বিমান বলে উনি একজন ফিজিক্সের টিচারের কাছে পড়তেন, 10+2 লেভেলের। পড়াশুনোর থেকে গল্পই হতো বেশি। আপনার সাথে খুব রিলেট করলাম। পাথফাইন্ডারে পড়াতেন। আচ্ছা, পাথফাইন্ডার মানে হাজরা মোড়ের পাথফাইন্ডার কি আমি জানি না। হাজরা মোড়ের পাথফাইন্ডারের কিন্তু একটা অন্য গল্প আছে আমার সাথে, সে আবার অন্য ব্যাপার, সেটা অন্য কোনো দিন কোনো জায়গায় বলবো। উনি পাথফাইন্ডারে পড়াতেন, বাট আমি ওনার কাছে প্রাইভেটে টিউশন করতাম। উনি আর নেই, বাট ওনার কথা খুব মনে পড়ে। ওনার মারুতি জেন ক্লাসিক ছিল, খুবই রেয়ার মডেল। জেনের একটা 2 দরজাওয়ালা গাড়িও বেরিয়েছিল, একবার খুব পছন্দ হয়েছিল। পেছনের দিকে কোনো দরজা নেই, সামনে 2টো দরজা আছে, ওটা খুলে পেছন দিকে যেতে হবে। মেহফুজুর রহমান উনি বলছেন অ্যাম্বাসাডার ইজ মাই বেস্ট কার। মিস্টার সুজিত কুমার দে বলছেন অ্যাম্বাসাডার কার আমি ছোট থেকেই অনেক চড়েছি, অ্যাম্বাসাডার কারের কোনো বিকল্প নেই। আমার মতে এই গাড়ি চড়ে অনেক আরাম লাগে। অ্যাম্বাসাডার মার্ক 2 আর 4 এই দুটো মডেলই ভালো। মিস্টার দীপায়ন মুখার্জি বলছেন লাস্ট মডেল অফ অ্যাম্বাসাডার ওয়াজ এনকর। মিস্টার দেবজ্যোতি মণ্ডল বলছেন অ্যাম্বাসাডার কার আমাদের পরিবারের ফার্স্ট কার ছিল, খুবই ভালো, আরামদায়ক ছিল, যা এখনকার গাড়ি দিতে পারে না। খুব ভালো গাড়ি অ্যাম্বাসাডার, 25 ইয়ার্স অভিজ্ঞতা অ্যাম্বাসাডার কারের সাথে। এরপরে আসি মিস্টার অনির্বাণ, উনি অনেক পুরনো দিনের সাবস্ক্রাইবার আমার, অনেক কমেন্টও করেন ভিডিওতে। তো উনি লিখছেন যে কোন নগরের নবগ্রামের ছেলে আমি, ছোট থেকে দেখছি এখানে অনেক হিন্দ মোটর কোম্পানিতে কাজ করেছে। 7-8-এ পড়ার সময় থেকেই সাইকেল নিয়ে আমাদের গন্তব্য ছিল হিন্দ মোটরে ফ্যাক্টরি কমপ্লেক্সে যাওয়া। ভাবুন, একটা কারখানা হিন্দ মোটর, তার নামে একটা স্টেশনও হয়ে গেছে। একটা মাঠ ছিল যেখানে সার দিয়ে নতুন তৈরি হওয়া অ্যাম্বাসাডার গাড়ি দাঁড়িয়ে থাকতো, কী যে ভালো লাগতো বলার নেই। আর একটা ছোট ঘরে কন্টেসা রাখা থাকতো। আজও ফ্যাক্টরির মধ্যে দিয়ে অনেকে যাতায়াত করে। সম্পূর্ণ অন্ধকার জঙ্গলে পরিণত হয়ে গোটা চত্বরটা এখন শেয়াল ঘুরে বেড়াচ্ছে। মিস্টার বাবু মাল উনি বলছেন যে অ্যাম্বাসাডার গাড়ি তখন ছিল, এসি ছিল না নন এসি ছিল? এসি ছিল, কিছু কিছু গাড়িতে এসিও আসতো, কোন গাড়িতে আসতো আমার ঠিক জানা নেই, তো আমাদের গাড়িতে এসি ছিল না। মিস্টার সৌম্যদীপ বারিক বলছেন, আবার উনি কমেন্ট করেছেন যে আমাদের গাড়ি ছিল 1958 সালে হিন্দুস্তানের ল্যান্ডমাস্টার, 1977-এ চড়েছি, 2008-এ বাবা সাদা অ্যাম্বাসাডার, ওই স্কুল লাইফে মাধ্যমিক দিয়েছি 2015-তে, এবং আরও অনেক অ্যাচিভমেন্ট জড়িয়ে আছে ওই গাড়ির সাথে। মিস্টার দীপায়ন মুখার্জি বলছেন আওয়ার ফ্যামিলি কার 1986 সালের মার্ক 2 কনভার্টেড টু মার্ক 4, 1987 সালে মারুতি ভ্যান, 1992-এ তারপর মার্ক 2 ম্যাটাডোর ইঞ্জিন অ্যাম্বাসাডার কনভার্টেড টু নোভা এক্সক্লুডিং ইঞ্জিন, 1997 সালে অ্যাম্বাসাডার উইথ BMC ডিজেল ইঞ্জিন কনভার্টেড টু নোভা, 2003 সালে বাপরে অ্যাম্বাসাডার নোভা ডিজেল ইঞ্জিন replaced with HM Plus along with these 3 Maruti 800 were purchased and refurbished. বাবা তো প্রচুর, except Maruti van all were pre-owned cars. Maruti 800 উনি বলছেন Matador engine is very powerful car, 1800cc Mercedes-Benz source force Matador diesel engine but very tough to maintain these days. Mr. পঞ্চম সেন উনি প্রচুর কমেন্ট করেন আমার ভিডিওতে, ইনফ্যাক্ট প্রায় প্রত্যেক ভিডিওতেই কমেন্ট করেন। উনি এই ভিডিওতেও বলছেন অপূর্ব লাগলো আজকে সবার আগে
লাইক দেওয়ার সুযোগ পেলাম, থ্যাংক ইউ। অ্যাম্বাসাডার একটা ইতিহাস, একটা নস্টালজিয়া, পুরনো কলকাতা থেকে এখনকার কলকাতা গড়ে ওঠার একটা স্মৃতি, একটা দলিল। খারাপ লাগে ওদের উত্তরপাড়ার কারখানায় তখনকার ট্রেড ইউনিয়ন কিভাবে গিয়ে গোলমাল পাকাতো, একজন দুজনকে চিনতামও। যেহেতু আমি উত্তরপাড়ায় থাকি, অনেক দিন থেকে একটা প্রশ্ন মনে আসতো যে গাড়ি বন্ধ হওয়ার কারণ কী ছিল বলে আপনার মনে হয়, আমাকে জিজ্ঞেস করছেন। আন্দোলন না কোম্পানির দূরদর্শিতার অভাব? মেনলি কোম্পানির দূরদর্শিতার অভাব, নতুন কোনো গাড়ি আনলো না। তো এইগুলো ছিল অ্যাম্বাসাডার সম্পর্কে কমেন্ট। এবার কিছু কোশ্চেন আনসার নিয়ে নিই। মিস কাকলি কর্মকার বলছেন, দাদা টাটা পাঞ্চ কেমন গাড়ি? 5 থেকে 7 বছর বাদে রিসেল ভ্যালু পাওয়া যাবে কি? দেখুন, টাটা পাঞ্চ নো ডাউট ভালো গাড়ি এবং টাটা পাঞ্চের রিসেল ভ্যালু পাওয়া যাবে আপনি যদি এখনও যে কোনো ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইট আছে যেমন Cars24 আছে, সেখানে যদি আপনি কোনো পুরনো টাটা পাঞ্চ দেখেন, দেখবেন যে 5-6 বছর হয়তো হয়ে গেছে, সেগুলোর দামও কিন্তু আপনি 2 লাখ টাকার আশেপাশে পাবেন। সুতরাং ভ্যালু ফর মানি গাড়ি এবং রিসেল ভ্যালুও ভালো আছে। মিস্টার ব্রজনাথ দেবনাথ বলছেন, দাদা আমার নতুন ফার্স্ট কার কেনার ইচ্ছে আছে, তাই ভাবছি টয়োটা গ্লাঞ্জা নেবো। আপনি একটু কি বলবেন এই বিষয়ে? টয়োটা গ্লাঞ্জা নিলে টয়োটার ব্যাজিং, ওটা ব্যালেনোর মতোই গাড়ি, কিন্তু টয়োটার ব্যাজিং বলে দুটো জিনিস আপনার অ্যাডভান্টেজ হবে। একটা হচ্ছে সার্ভিস সেন্টারে খুব ভালো ফিডব্যাক পাবেন, সার্ভিস সেন্টারে খুব ভালো সার্ভিস পাবেন, টয়োটার সার্ভিস পাবেন। আর সেকেন্ড হচ্ছে যে যেহেতু ইন্টেরিয়ার্সটা একটু লাইট কালারের, তাই ব্যালেনোর থেকে এটা একটুখানি এগিয়ে আছে। ব্যালেনো আর গ্লাঞ্জা দুটোই এক, কিন্তু ব্যালেনোর যে ইন্টেরিয়ার্সটা ব্ল্যাকিশ, কিন্তু এর ইন্টেরিয়ার্সটা গ্লাঞ্জারটা একটু হোয়াইটিশ টাইপের। সুতরাং কেবিন স্পেসটা আপনার বড় বলে মনে হবে, সাফোকেটিং লাগবে না, এবং গ্লাঞ্জা গাড়ি নো ডাউট ভালো গাড়ি। অনু 269 উনি বলছেন যে আই অ্যাম বাইং টাটা টিয়াগো এক্সটি ভেরিয়েন্ট ম্যানুয়াল পেট্রোল, 5,46,700 টাকা এক্স শোরুম প্রাইস বলেছে। ইজ দিস আ গুড প্রাইস? হ্যাঁ, ভালো প্রাইস। মিস্টার অমরনাথ চ্যাটার্জি বলছেন, স্যার টয়োটা আরবান ক্রুজার হাই রাইডার 7 সিটার গাড়িটা কি এসইউভি কার? এটা 5 সিটার গাড়ি, কিন্তু এটা ঠিক এসইউভি টাইপের, মানে এসইউভি গাড়ি নয়, এসইউভি টাইপের গাড়ি। মিস্টার তাপস হাজরা বলছেন, হ্যালো দাদা, ফার্স্ট টাইম কার পারচেস করতে চাইছি, টাটা অ্যালট্রোজ পেট্রোল পিওরেস মডেলটা কেমন হবে? না, আলট্রোজের 1.2 লিটার যে পেট্রোলটা, ভালো ইঞ্জিন, ভালোই হবে। নতুন গাড়িটা তো আরও ভালো হবে। মিস্টার অমিত সেনগুপ্ত বলছেন, নমস্কার, আমার 64 বছর বয়স, নিজেই চালাই বহু বছর, আমি কি ব্যালেনো জেটা এজিএস পেট্রোল গাড়িটা কিনতে পারি শুধু সিটি ড্রাইভিংয়ের জন্য? হ্যাঁ, ব্যালেনো জেটা এজিএস পেট্রোল গাড়িটা কিনতেই পারেন। মারুতির সার্ভিস নেটওয়ার্ক আছে এবং স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি আছে, এটাও অ্যাডভান্টেজ একটা। আমি বলবো না গ্লাঞ্জা দেখতে, কারণ গ্লাঞ্জা হয়তো আপনি দেখে থাকবেন, কিন্তু যদি মনে হয় গ্লাঞ্জাও দেখতে পারেন। আচ্ছা, একজন বলছে, আচ্ছা দেবদা, মিস্টার দেবাশিস ঘোষ, উনি বলছেন, আচ্ছা দেবদা, যেসব গাড়িতে এসি থাকে না, ইনক্লুডিং অ্যাম্বাসাডার, বর্ষায় যখন গাড়ির ভেতরে ফগ হয়ে যেত তখন কিভাবে ম্যানেজ করা হতো? জানার অপেক্ষায় থাকলাম। কিছু না, জানলাটা ওপেন করে দিত। ড্রাইভার যে বসে আছে না, ও বলতো সামনের দিকে জানলাটা একটু নিচু করে রাখুন, তো জানলাটা একটুখানি খোলা রাখতো, তো সেই জন্যে এয়ার পাস করতো, তা সেই জন্য ফগ টক আর জমতো না। এটাই সিম্পল ছিল, এটা মানে কোনো ফান্ডা নেই, কারণ বাইরের আর ভেতরের টেম্পারেচার যদি ডিফারেন্স হয় তাহলেই কিন্তু ফগটা জমে, আদারওয়াইজ জমে না। ফগটা কী করে কাটাবেন সেটা নিয়েও আমার একটা ভিডিও আছে, সেটাই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।